আমরা এখানে লিখলাম নাদিমের নিকট হতে পণ্য ক্রয় ৬,০০০ টাকা। তো আমরা কি করব, এই ঘটনাটাকে নিজের প্রতিষ্ঠান মনে করে প্রশ্ন করব। কি আসলো? পণ্য আসছে। কি আসলো? পণ্য যখন ক্রয় করছে পণ্য আসছে না, আমরা এখানে লিখব পণ্য। পণ্য আসলো। আচ্ছা, এবার প্রশ্ন করি আমরা, কি গেল? কি গেল? টাকা। আচ্ছা, টাকা। ওকে, ডান। আচ্ছা, তুমি নাদিমের নিকটে পণ্য ক্রয় ৬,০০০ টাকা, এখানে কি কোথাও বলা আছে কি টাকাটা নগদ দিছি না বাকি দিছি? কিছু বলা আছে? ৬,০০০ টাকা পণ্য ক্রয় করছি, বাট বলি নেই আমি নাদিমের কাছ থেকে বাকি দিয়েছি না কি নগদ দিয়েছি। তো মনে রাখবো, যখন আমাদের এরকম এন্ট্রি থাকবে আর যখন ব্যক্তির নাম উল্লেখ থাকবে, ব্যক্তির নাম উল্লেখ থাকবে। যদি ব্যক্তির উল্লেখ না থাকে এক বিষয়, ব্যক্তির নাম উল্লেখ আছে কিন্তু নগদ কথা বলা নাই, ব্যক্তির নাম উল্লেখ আছে কিন্তু এই নগদ কথার উল্লেখ নেই, তাহলে এটা আমরা ধরে নেব বাকিতেই হয়েছে। কি ধরে নেব? বাকিতেই হয়েছে। তাহলে আমাদের এই যে টাকা, এটা আমাদের বাকিতে মনে থাকবে, ব্যক্তির নাম উল্লেখ থাকবে বাকিতে, ব্যক্তির নাম উল্লেখ থাকলেই বাকি ধরে নেব। তাহলে এরপর আমরা কি জানি, গত ক্লাসে দেখেছিলাম পণ্য বলতে কোনো হিসাব আমাদের হিসাব বিজ্ঞানে এন্ট্রি হয় না। এই পণ্য সবসময় কী সাথে হয়? ক্রয়ের সাথে না হয় বিক্রয়ের সাথে। তাহলে আমি যে পণ্যটা পেয়েছি কী কারণে পেয়েছি? ক্রয় করে না বিক্রয় করে? তাহলে এই পণ্যকে আমরা কনভার্ট করে দেবো ক্রয়ের সাথে। তাহলে দেখো আমাদের তো বাকিতে যখন যায় তখনই আমাদের এই টাকাটা তো পরিশোধ করা লাগবে। টাকাটা তুমি এখন দাওনি, টাকাটা তোমার কী করতে হবে? পরিশোধ করতে হবে। পরিশোধ করতে গেলে আজও কালো তোমার দিতে হবে। তার মানে তোমার মাথায় একটা চাপ রয়েছে, এটা তোমার কি মাথায় চাপ রয়েছে। চাপ রইলেই এটাই আমাদের বাকিতে তুমি কারো কিছু দেবা, তাহলে তুমি কী করবা? প্রদান করবা। তুমি কিন্তু পাবা না, তুমি কী করবা? প্রদান করবা। প্রদান করলেই হয় প্রদেয় হিসাব। প্রদান করলেই হয় কি আমাদের প্রদেয় হিসাব। তাহলে আমরা এই যে টাকা বাকিতে, এটাকে কনভার্ট করে লিখে দেবো প্রদেয় হিসাব। কি লিখে দেবো? প্রদেয়। আর আমরা এখন কি করব? প্রদেয় মানে দেওয়া, কাউকে দেওয়া। প্রদেয় মানে কাউকে দেওয়া। প্রদেয়, প্রদান করা হয় যাহা কিছু তাহাই আমাদের প্রদেয় হয়। প্রদেয় করা বলতে কি বুঝাচ্ছি আমরা? প্রদান করা হয় যা কিছু, ওইটা মধ্যে কি প্রদেয়। ওকে, তাহলে প্রদেয় তুমি দিবা, তার মানে এটা তোর মাথায় কি চাপ রয়ে গেছে, তার প্রদেয় হিসাব আজীবন দায়। প্রতিবার আজীবন কী হবে? এখানে দায় হবে। তো আমাদের এখানে লিখে দেবো দায়। এখানে কি দায়। এমনি ক্রয়, ক্রয় আমাদের কি একটা বিক্রি ক্রয় করে পেয়েছি আমরা, তো ক্রয়, তো এখানে ক্রয় হিসাব কী আসবে আমাদের? তো ক্রয় হিসাব আজীবন আমাদের ব্যয়। ক্রয় হিসাব আজীবন কি ক্রয় করলে কি হয়? ব্যয় হয় না? তুমি ক্রয় করতেছো কি হচ্ছে? ব্যয় হচ্ছে না? তাহলে আমরা এই ক্রয় হিসাবকে কনভার্ট করবো ব্যয়তে, আর প্রদেয় হিসাবে কনভার্ট করবো কোথায়? দায়। তাহলে এখন তোমরাই বলো, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। থ্যাংক ইউ। ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। আর দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। আয় দায় মূলধন বৃদ্ধি পেলেই ক্রেডিট, আয় দায় মূলধন বৃদ্ধি পেলেই ক্রেডিট। বাকি কোনো কিছু বৃদ্ধি পেলেই ডেবিট, বাকি কোনো কিছু বৃদ্ধি পেলেই ক্রেডিট। জাস্ট তুমি শর্টকাট টেকনিক মনে রাখবো, আয় দায় মূলধন বৃদ্ধি পেলেই ক্রেডিট। তাহলে আমার এটা দায় পড়ে গেছে না, ক্রেডিট ঘরে ক্রেডিট। আচ্ছা, তাহলে দেখ এখন আমাদের নাদিমের নিকট হতে পণ্য ক্রয় ৬,০০০ টাকা, এটার জন্য আমরা দুইটা পক্ষ পেয়ে গেলাম। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ক্রেডিট। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এখানে আমাদের নাদিমের নিকটের পণ্য ক্রয়, এইখানে আমি লিখে দাও জাস্ট তুমি এখানে নগদে ৬,০০০ টাকা। জাস্ট সব কিছু আগের মতোই আছে, তুমি এখানে নতুন করে নগদ কথা লিখে দাও। তাহলে এইবার দেখো আবার আমরা সেম প্রশ্ন করলাম, কি আসলো? পণ্য আসলো, কি গেল? নগদ টাকা গেল। নগদ টাকা লিখবো, নগদ টাকা, নগদ টাকা। ঠিক আছে? তাহলে আমাদের ক্রয় হিসাব পূর্বেও ছিল, এখনও আছে। ক্রয় হিসাব আমাদের ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। এখানে আমাদের নগদ টাকা চলে গেছে। নগদ টাকা কি চলে গেছে? আর নগদ টাকা আমাদের কি সম্পদ ছিল, নগদ টাকা আমাদের কি সম্পদ। তো সম্পদ চলে যাওয়া মানে কি হ্রাস পাওয়া। সম্পদ হ্রাস পেলে কি হয়? ডেবিট হয়। আয় দায় মূলধন বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। ক্রেডিট, ভালো করে বুঝো। আয় দায় মূলধন বৃদ্ধি পেলেই ক্রেডিট, আয় দায় মূলধন বৃদ্ধি পেলেই ক্রেডিট। এছাড়া বাকি যা আছে এরা বৃদ্ধি পেলেই ডেবিট, এছাড়া বাকি যা আছে হ্রাস পেলেই ক্রেডিট।
জাস্ট হ্যাঁ ডেবিট হবে, এটাই মনে রাখবো। শুধু আয় দায় মূলধন একসাথে মনে রাখা যায়, এটাই মনে রাখবো। আর কি ব্যয় সম্পদ উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় সম্পদ উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, ডেবিট হয়ে যাবে, জাস্ট উল্টো হয়ে যাবে। জাস্ট একটা সিকোয়েন্স মনে রাখবো, তাহলে বাকি সব কিছু অটোমেটিক চলে আসবে। তাহলে নগদান হিসাবে আমরা লিখবো ক্রেডিট, ক্রয় হিসাবে আমরা কী লিখবো ডেবিট। দেখো আমাদের পরবর্তী এন্ট্রি লিখে ফেলি দ্রুত। দেনাদারের নিকট হতে চেক পাওয়া গেল 2000 টাকা, দেনাদারের নিকট হতে চেক পাওয়া গেল 2000 টাকা। তো আমরা প্রশ্ন করবো কি, কি আসলো? চেক আসলো। কি আসলো? চেক আসছে। কি আসলো? চেক। তাহলে আমরা এখানে লিখবো চেক আসছে আমাদের কাছে। আচ্ছা কি গেল? কি গেল? কিছু গেছে? কিছু গেছে? আচ্ছা তাহলে প্রশ্ন করো কেন আসলো বা কোথা হতে আসলো। দেখো ভালো করে বুঝো, কি গেল প্রশ্নের উত্তর পাচ্ছি না, কেন আসলো তার উপর উত্তর খুব ভালোভাবে পাচ্ছি না, কিন্তু কোথা হতে আসলো? দেনাদার হতে আসলো। থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে লিখলাম দেনাদার, দেনাদার। ঠিক আছে, তাহলে আমরা দুটো বিষয় পেয়ে গেলাম। এবার দেখো চেক বলতে কোনো হিসাব আমাদের নেই, চেক বলতে আমরা হিসাব বলতে নেই, আমরা চেককে কনভার্ট করি। কারণ চেক জমা হয় কোথায়? ব্যাংকে। চেক আনি আমরা কোথা থেকে? ব্যাংক থেকে। তার চেকের সম্পর্ক কার সাথে? ব্যাংকের সাথে। তো আমরা এখানে ব্যাংকে নিয়ে আসবো, ব্যাংক। চেকে বলতে আমরা এখানে লিখবো কি ব্যাংক। তাহলে ব্যাংক তোমার প্রতিষ্ঠার জন্য কি ছিল? সম্পদ। ব্যাংক তোমার প্রতিষ্ঠানে কি গতকালকে লিখে দিয়েছি, তাহলে আমরা এখানে লিখবো সম্পদ। একদম সহজ কিন্তু হিসাবগুলো, জাস্ট বোঝা বিষয়। তাহলে ব্যাংকে তোমার একটা চেক আসছে, রাইট? তাহলে ব্যাংকে সেটা জমা হবে না, তাহলে ব্যাংকে তোমার সম্পদ তোমার কি এখানে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। থ্যাংক ইউ। দেনাদার, দেনাদার হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের সম্পদ। দেনাদার প্রতিষ্ঠানে কি হবে? সম্পদ। তুমি 300 কাছে টাকা পাও, তুমি কিন্তু মনে মনে অনেক হ্যাপি যে আমি এই মুহূর্তে 20,000 টাকার মালিক। 20,000 টাকার এটা তোমার হাতে থাকুক আর তোমার 3জন বন্ধুর কাছে থাকুক। এবার বলো না তুমি যে আমার যে টাকাটা আছে এই টাকাটা আমার 5টা বন্ধুর মধ্যে ভাগ করে দিলাম, এই 5টা বন্ধু তো আজ কালো টাকাটা আমাকে দিবে, তার মানে ওই টাকা তো আমার টাকা, তাই এটা তোমার কি সম্পদ না? তুমি যখন হিসাব করো যে আমার কত টাকা আছে, হিসাব করি তো এত টাকা ধার আছে, এত টাকা ব্যাংকে আছে, তো সবই তো তোমার টাকা পয়সা, এগুলো আমাদের হিসাব। এখন যদি তার টাকা তোমাকে দিয়ে দেয়, মানে পাওনাদার তুমি যার কাছে টাকা পাও সে যদি তোমার টাকাটাকে দিয়ে দেয়, তাহলে তোমার পাওনাদারের সঙ্গে কমে গেল না? তাহলে পাওনাদারের টাকাটা এখন তোমার হাতে চলে আসছে, এখন হাতের টাকা তুমি ব্যাংকে রাখছো, যেটা ছিল পাওনাদার ওটা কিন্তু চলে গেছে ব্যাংকে চলে গেল, তাহলে তো পাওনাদার কমে গেছে, বাট টাকা কিন্তু সব আগের মতোই আছে। পাওনাদার সম্পদ ছিল, আগে তুমি পাওনাদার 3জন ছিল, তুমি 2জনকে হিসাব করবা, একজন কী করবা বাদ দিয়ে দেবা, এই একজনের টাকা তোমার কোথায় আছে? এখন ব্যাংকে চলে গেল, তাহলে পাওনাদার কমে গেল, তাহলে এগুলো তোমার সম্পদ ছিল, সম্পদ কেন কমে গেছে এদিক থেকে, তাহলে এদিক থেকে বেড়ে গেল, তাহলে এই জন্য দেনাদারকে আমাদের সম্পদে কম্পেয়ার করবো, সম্পদ আমাদের কমে যাবে, কমে গেলে কী হবে? আচ্ছা তাহলে আমাদের দেনাদার হিসাব ব্যাংক হিসাব এটা গেল, বুঝতে পারছি? তাহলে এই এন্ট্রিটা যদি পরীক্ষা আসে লিখতে পারবো না। এখন ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, ভালো করে বুঝো লজিক্যালি। প্রশ্ন করি আমরা কি আসলো, কি আসলো, প্রশ্ন উত্তর পাও? আচ্ছা তাহলে কি গেল? পণ্য গেছে। ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো কত টাকা? 5,000 টাকা। ভালো করে বুঝো লজিক্যালি, কি গেল? পণ্য গেল। আচ্ছা ঠিক আছে, পণ্য গেল, তাহলে লিখে দিই পণ্য গেল। তো কি গেল? পণ্য গেল। আচ্ছা কোথায় গেল? বিক্রেতার কাছে। ওকে ফাইন, তাহলে লেখো বিক্রেতা, বিক্রেতা লেখো, কোম্পানি লেখো। তুমি ধরলা যে কোথায় গেল, বিক্রেতার কাছে গেছে অথবা কি কোম্পানির কাছে ফেরত দিছো। ওকে ফাইন। এইবার দেখো তো আমাদের এই যে পণ্য যখন আমরা ক্রয় করি, পণ্য যখন আমরা ক্রয়, আমি এটা নোট করে দিই, পণ্য ক্রয় করলে তোমার সেখানে ব্যয় হয়, সেখানে তোমার কী হয়? ব্যয় হয়। তখন ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় কী হয়? বৃদ্ধি পায়। আর তখন তোমার নগদ টাকা তোমার লিখে সম্পদ, নগদ টাকা তোমার কি সম্পদ, এই তোমার হ্রাস পায়, তোমার কি হ্রাস পায়। নগদ টাকা তুমি চলে যাও না পণ্য ক্রয় করলে,
আচ্ছা দেখো এখন ভালো করে বুঝো, এই টার্মটা জাস্ট তুমি উল্টাই দাও, এই টার্মটা তোমার কী হয়ে যাবে, উল্টাই দিবা জাস্ট। এখন তোমার যে পণ্য তুমি ক্রয় করছিলা ওই পণ্য তোমার কাছে ফেরত দিতেছো। যে পণ্য তুমি ক্রয় করছিলা 1000 টাকা দিয়া, মনে করো ওই পণ্যের 200 টাকার পরিমাণ পণ্য তার দিয়ে দিছো, 200 টাকা পরিমাণ পণ্য তার কী করছো, ফেরত দিয়ে দিলা। তাহলে তোমার ব্যয়টা কি কমে গেল না? পূর্বে ছিল 1000 টাকা, এখন কমে কত হয়েছে, 800 টাকা, 200 টাকা ব্যয় কমে গেছে না? ভালো করে বুঝো লজিক্যালি। জাস্ট তুমি বেসিক ক্রয়টা হিসাব করো, ক্রয় করলে ব্যয় হয়, ব্যয় পজিটিভ। আর নগদ টাকা পর্যন্ত ক্রয় করলে নগদ টাকা চলে যায়, নগদ টাকা চলে গেলে সম্পদ হ্রাস পায়। এইটাকে জাস্ট কী করো, এখন ক্রয় ফেরতের সাথে উল্টাই দাও। পণ্য ক্রয় করছি আমি 1000 টাকা, সেখান থেকে 800 টাকার পণ্য রেখে 200 টাকার পণ্য ফেরত দিয়ে দিলাম, তাহলে আমাদের ব্যয় কমে গেল কত টাকা, 200 টাকা। আর যখন এই ধরনের পণ্য ক্রয় ফেরত বিক্রয় ফেরত করা হয়, যখনই পণ্য ক্রয় ফেরত বিক্রয় ফেরত করা হয়, ভালো করে বুঝো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ক্রয় বিক্রয় ফেরত দেওয়ার ক্ষেত্রে এগুলো সব ধারে হয়, এগুলো সব কী হয়, ধারে হয়। যদি ধারে হয় তবে শুধুমাত্র ক্রয় বিক্রয় মানে ফেরত দেওয়া হয়। ক্রয় ফেরত বিক্রয় ফেরত, ক্রয় ফেরত বিক্রয় ফেরত যখনই বলবে তখনই মনে হবে এগুলো সব ধারে হয়েছে। কী হয়েছে, ধারে হয়েছে। আমার কথা বুঝছো? ধারে যদি হয় তবে শুধু কি ক্রয় এবং বিক্রয় ফেরত হবে। তাহলে আমাদের এখানে দেখো পণ্য ক্রয় ব্যয় বৃদ্ধি পায় আর নগদ টাকা কি হ্রাস পায়। ঠিক যখন আমরা পণ্যটাকে ফেরত দিয়ে দেই তখন আমাদের ব্যয় হ্রাস পায়, তখন হবে কি ব্যয় হ্রাস পায়। এবং আমরা যে পণ্যটা ক্রয় করেছিলাম ধারে, যে পণ্য আমরা ক্রয় করেছিলাম কি ধারে, ধারে পণ্য ক্রয় করার কারণে আমরা যে পণ্য ক্রয় করি ধারে, তার মানে দায় বাড়ে না? পণ্য যদি ধারে ক্রয় করি তাহলে কী হয়, দায় বাড়ে। তো আমাদের 15 টাকা, কী টাকা, 15 টাকা যদি আমি ধারে ক্রয় করি। কারণ কী বলছি আমরা, ক্রয় ফেরত বিক্রয় ফেরত কার সাথে সম্পর্ক থাকবে, ধারের সাথে, মানে বাকির সাথে। কার সাথে, বাকির সাথে। তাহলে আমাদের ধারে পণ্য ক্রয় করলে আমরা জানি কী হিসাব, প্রতি হিসাব। তার আমরা জানি কি প্রতি হিসাবের মধ্যে কি এটা দায়, প্রতি হিসাবের মধ্যে কি দায়। তো ধারে পণ্য ক্রয় করলে, ধারে পণ্য ক্রয় করলে দায় বৃদ্ধি পায়, দায় কী হয়, বৃদ্ধি পায়। অনুরূপভাবে পণ্য ক্রয় করলে ব্যয় হয়, ব্যয় বৃদ্ধি পায়, ব্যয়ও কী হয়, বৃদ্ধি পায়। কিন্তু যখন তোমার পণ্য ক্রয় করার পর ওটা ফেরত দিয়ে দিলা, তখন তোমার ব্যয় হ্রাস পেয়ে যাবে, দায়ও কী হয়ে যাবে, হ্রাস পেয়ে যাবে। দেখো লজিকটা বুঝতে পারবি না? তাহলে এবার তুমিই বলো, ব্যয় বাড়লে কি হয়, ব্যয় কমলে কি হয়, দায় কমলে কি হয়, বলো। আয় দায় মূলধন বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, আয় দায় মূলধন হ্রাস পেলে হয় ডেবিট। আয় দায় মূলধন বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, আয় দায় মূলধন হ্রাস পেলে হয় ডেবিট। তাহলে আমাদের এই যে বিক্রিত পণ্য বা কোম্পানি, এরা আমাদের কার সাথে সম্পর্ক, প্রদেয় হিসাব। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা এখানে লিখবো প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব। আর এটা আমাদের যত দায়, এটা আমাদের কি দায়। এই দায় আমাদের কী যাচ্ছে, হ্রাস পেয়ে যাচ্ছে, দায় হ্রাস পেলে ডেবিট। আর এই যে আমাদের পণ্য, এই যে পণ্য, তাহলে পণ্য সাথে কি পণ্য ক্রয় হিসাব, পণ্য কি পণ্য ক্রয় হিসাব, ঠিক আছে। কারণ আমরা জানি পণ্যকে পণ্যতে রাখা যাবে না, একে ক্রয় এবং বিক্রিতে কনভার্ট করে দিতে হবে। তাহলে আমরা লিখবো ক্রয় হিসাব। কী লিখবো, ক্রয় হিসাব। ক্রয় হিসাব আমাদের ব্যয়, ক্রয় হিসাব আমাদের কি ব্যয়, ব্যয় হ্রাস পেলে কি হয় ক্রেডিট। কুঋণ ধার্য করা হলো 500 টাকা। কুঋণ, এই কুঋণের আরেকটা নাম হচ্ছে আমাদের অনাদায়ী দেনা, অনাদায়ী। যেই টাকাটা তুমি জীবনেও পাবা না। মনে করো তুমি একটা লোকের কাছে 1 লাখ টাকা পাবা, হঠাৎ করে সেই লোকটা মরে গেল, তোমার কাছে এমন কোনো ডকুমেন্টও নাই যে তুমি এটা দেখিয়ে টাকাটা তুমি ফেরত পাবা। তাহলে এই টাকাটা তুমি জীবনে পাবা? অথবা মনে করো তোমার কিছু টাকা এমন একজন ব্যক্তির কাছে গচ্ছিত রাখছো যে ওই টাকাটা সে আমার হচ্ছে এমন জায়গায় রাখছে, এটা শুধুমাত্র সেই জানতো, কিন্তু সেই লোকটা মরে গেল। তাহলে এই যে টাকা কোথায় আছে এটা মালিক পক্ষ বা প্রতিষ্ঠান কখন জানতে পারবে? আর এই টাকা প্রতিষ্ঠান আর কখন পাবে? তাহলে এই যে টাকাটা জীবনেও আদায় হবে না, যে টাকা তুমি জীবনেও কখন আর পাবে না, এই টাকাটাই বলা হয় অনাদায়ী দেনা, অনাদায়ী। তাহলে অনাদায়ী দেনা বা কুঋণ কথা যদি আসে, অনাদায়ী কথার কাছে সম্পর্ক, কুঋণের সাথে সম্পর্ক। তাহলে আমাদের অনাদায়ী কুঋণ ধার্য করা হলো 500 টাকা। তাহলে তার মানে তুমি এই টাকাটা কখনোই কি আর পাচ্ছ না। কুঋণ ধার্য করা হলো 500 টাকা। তাই এখানে আমাদের কুঋণ, এই কুঋণ যেটা আমি যখন প্রশ্ন করি কি আসলো, কিছু কি আসছে,
কিছু কি আসছে? কেন আসলো প্রশ্ন করতে পারবা? কোথাও তো আসলো প্রশ্ন করতে পারবা? তাহলে বাদ। তাহলে কি গেল? এটা কি পাও? হ্যাঁ, কি গেল সেটা বলো। কি গেল? কি গেল? টাকা গেছে। মানে কি গেল প্রতিষ্ঠান থেকে? 500 টাকা লস হয়ে গেল না? কি গেল? টাকা গেল। ওকে ফাইন। এখন বলো কি আসে? কিছু আসে নাই। আচ্ছা কেন গেল? কুইনের জন্য গেল বা কোথায় গেল? কোথায় গেল প্রশ্ন পাবো না, বাট কেন গেল এটা পাবো আমরা। কেনের উত্তরটা আমরা লিখে দেই কুরিনের জন্য। কিসের জন্য? কুরিনের জন্য। ধার্য মানে কি আমাদের ধরা হয় যে কুরিন ধরা হলো 500 টাকা বা ধার্য করা হলো বা ধরা হলো, বিষয়টা একই। এই এন্ট্রি মানে কি আমাদের বিশ্বাসের মা মারা গেছে, যার কারণে কুরিন পয়দা হয়েছে। ঠিক আছে, মরে গিয়ে কি কুরিনকে দিয়ে গেছে। আর তো কুরিন হওয়ার কথা ছিল না। তা কুরিনের সুন্দর নাম কোনটা আমাদের? অনাদায়ী। কুরিনের সুন্দর নাম কি আমাদের? অনাদায়ী। দেখো অনাদায়ী পাওনা যেটা তোমার পাওয়ার কথা ছিল, যেটা তোমার পাওয়ার কথা ছিল, কিন্তু তুমি আর এখন এটা কি পাচ্ছ না। এটা কিন্তু তুমি আর পাচ্ছ না। তাহলে তুমি যদি পাচ্ছ না, তার অনাদায়ী পাওনাটা তোমার হলে গিয়া লস হয়ে গেল। তোমার কি হয়ে গেল? লস হয়ে গেল না? অনাদায়ী পাওনা পাওয়ার কথা ছিল বাট তুমি পাচ্ছ না। তাহলে এটা তোমার জন্য কি এটা লস না স্যার? এটা তোমার ব্যয় না? একটা যাবতীয় লস খরচ সব আমাদের কি হয়ে যায়? ব্যয় হয়ে যায়। কি হয়ে যায়? ব্যয়। তো অনাদায়ী পাওনা কি আমরা কার সাথে কম্পেয়ার করবো? ব্যয়ের সাথে। কার সাথে? ব্যয়ের সাথে। কারণ এরকম যদি অনাদায়ী পাওনা আরও বাড়ে, অনাদায়ী পাওনা যত বাড়বে তত কি হবে? ব্যয় বৃদ্ধি পাবে। আচ্ছা ব্যয়, এটা ব্যয় তোমরা বলো ব্যয় বৃদ্ধি পেয়েছে কিনা? অনাদায়ী পাওনা পাওয়ার কথা ছিল, পাচ্ছ না। অনাদায়ী পাওনা পাওয়ার কথা ছিল, পাচ্ছ না। যদি না পাই আমরা, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে? ব্যয় বৃদ্ধি পেয়ে যাচ্ছে না? তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি লিখবো আমরা? ডেবিট। ওকে ডান। তাহলে আমরা টাকা, এই টাকা তোমার পাওয়ার কথা ছিল। টাকা তোমার কি কথা ছিল? পাওয়ার কথা ছিল। তুমি কি পাচ্ছ? তাহলে এখানে টাকাটা আমরা কনভার্ট করবো কিসের সাথে? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব। তা প্রাপ্য হিসাব আজীবন আমাদের সম্পদ। তাহলে আমাদের কি পড়াগুলো খুব সহজ না, মজার না? মানে আমরা জাস্ট এন্ট্রিটাকে কনভার্ট করে নিয়ে আসতে পারলেই কিন্তু আমাদের ডেবিট ক্রেডিট হয়ে গেছে। আমরা যদি কোনোভাবে এটাকে কনভার্ট করে নিয়ে আসতে পারি, এটা আমাদের কোন সম্পদের সাথে যায়, কোনটা নগদের সাথে যায়, কোনটা ব্যাংকের সাথে যায়, জাস্ট কনভার্ট, কোনটা আয় কোনটা দায়, এগুলো চিনতে পারলেই কিন্তু আমরা জাবেদার ডেবিট ক্রেডিট নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে ব্যাংকের মানে কি বলে প্রাপ্য টাকা সম্পদ, সম্পদ তোমার হ্রাস পেয়ে গেল, সম্পদ হ্রাস পেয়ে গেলে কি হয়ে যায়? হয়ে গেল।